ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের বাদ্য আরও নিকটে চলে এসেছে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে শক্তির ব্যবধান চোখে পড়ার মতো হলেও কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। মাঠের বক্তৃতায় যেমন তেমনি সামাজিক মাধ্যমেও চলছে বয়ানের লড়াই। তবে ভোট মানি উৎসব এই কথাটি এবার এখনও বলা যাচ্ছে না, যদিও নানা জরিপ প্রতিবেদনে বলা হচ্ছে জরিপে অংশগ্রহণকারীদের 90-94% ভোট দেবেন। কুমিল্লা, নোয়াখালী, নেত্রকোনা, চট্টগ্রাম ও সুনামগঞ্জের গ্রামাঞ্চলে পরিচিত জনদের সঙ্গে কথা বলে সর্বত্র প্রায় একই চিত্র পাওয়া গেছে। জামায়াত ঘরে ঘরে নারী কর্মীদের পাঠাচ্ছে, অথচ বিএনপির সমর্থকদের তেমন নড়াচড়া নেই। জয়ের জন্য যে কারণেই হোক ওইসব আসনের বিএনপির প্রার্থীরা হয়তো জোর লড়াইয়ের তাগিদ অনুভব করছেন না। তাই সমর্থকদের উজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় জ্বালানির যোগান দিতেও তারা ইতস্তত করছেন। ঐতিহ্যগতভাবেই এই দেশে রাজধানীসহ বড় শহরের ভোটারদের আচরণ ছোট শহরের সঙ্গে মেলে না, আবার শহর ও গ্রামের মধ্যে এ পার্থক্য আরও ব্যাপক। দশকের পর দশক ধরে গড়ে ওঠা গ্রামীণ ক্ষমতা কাঠামোই সাধারণত সেখানকার ভোট নিয়ন্ত্রণ করে, যেখানে শহরের ভোটাররা তুলনামূলক বেশি স্বাধীনতা ভোগ করেন। গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান সাধারণত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা, তাদের সঙ্গে থাকেন গ্রামে গ্রামে সালিশ দরবার করা পরিবার ও ব্যক্তিরা। ভোটের ক্ষেত্রে তাদের প্রভাব নিজ পরিবার বা বংশের ওপর তো থাকেই, ক্ষেত্র বিশেষে গোটা পাড়া বা গ্রামে তাদের কথায় একদিকে ছোটে। এ কারণেই দেখা যায় গ্রামাঞ্চলে কোনো প্রতীকে ভোট সাধারণত গুচ্ছ আকারে পড়ে, যে প্রবণতা শহরাঞ্চলে কম। গ্রামীণ ক্ষমতা কাঠামো একটি শৃঙ্খলের মতো, যার গোড়ায় থাকেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানরা। এদের বিপুল অধিকাংশ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যুক্ত। এখানে জামায়াতের প্রবেশাধিকার প্রায় নেই বললেই চলে। সম্ভবত এ কারণেই বিশেষ করে ছোট শহর সংলগ্ন গ্রামীণ আসনগুলোতে বিএনপি মনোনীত প্রার্থীরা নিজেদের জয় নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। তবে গোল বাঁধিয়েছে অন্য একটা ফ্যাক্টর। বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকায় বিশেষ করে গ্রামাঞ্চলে দলটির ভোটাররা কি করবেন সেই প্রশ্ন। একটি কথা মনে করিয়ে দেওয়া দরকার, বিগত সময়ের গ্রহণযোগ্য নির্বাচনগুলোর ফল বিশ্লেষণ করে প্রায় সব পর্যবেক্ষকই একমত যে দেশের ভোটারদের অন্তত 80% নৌকা ও ধানের শীষ এই দুই শিবিরে প্রায় সমানভাবে বিভক্ত। এ ভোটারদের সিংহভাগ উদারপন্থী। ভোটদানের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের চেয়ে দৈনন্দিন জীবনের প্রয়োজনকেই তারা বেশি গুরুত্ব দেন। তাদের কাছে 1971 সালের মুক্তিযুদ্ধ বিশেষ গুরুত্ব পায়, তাই তাদের মুক্তিযুদ্ধপন্থী বলেও চিহ্নিত করা হয়। ভোটারদের বাকি অংশ ধর্মীয়ভাবে রক্ষণশীল। এদের কাছে ইসলামী মূল্যবোধ রক্ষা অন্য সব বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ভারত ও হিন্দু বিরোধিতাও এই শিবিরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে আওয়ামী লীগ বরাবরই উদারপন্থীদের বৃহৎ অংশের ভোট পেয়েছে। স্বাভাবিকভাবেই শুধু এই শিবিরের বাকি অংশ দিয়ে কাজ চলবে না বলে বিএনপি বিগত নির্বাচনগুলোতে দ্বিতীয় শিবিরের আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়েছে। কিন্তু এবার বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো, যাদের মূল পুঁজি ইসলামী মূল্যবোধ রক্ষা ও ভারত বিরোধিতা, মাঠে রয়েছে। ফলে এ শিবিরে ভোটাররা এবার বিভক্ত। অনেকে যে বলছেন জামায়াতের ভোট আগের চেয়ে বেড়েছে, এর রহস্য এখানেই। লক্ষণীয়, বিএনপিও এবার ভারত বিরোধিতা বা ইসলামী মূল্যবোধ রক্ষার ইস্যু জোরালোভাবে তুলেছে না, বরং উদারপন্থী ভোট বাড়াতে চেষ্টা করছে। দলের প্রতিষ্ঠাতার কারণে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির সম্পর্ক নিবিড় হলেও এতদিন বিষয়টি তেমন ব্যবহার করা হয়নি। এবার তারা তা করছে। এমনকি প্রতিপক্ষের বিরুদ্ধে 71-এর গণহত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ, যা এতদিন আওয়ামী লীগের রাজনৈতিক অস্ত্র ছিল, এবার বিএনপি নেতারাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এতে যে একেবারে কাজ হচ্ছে না তা কিন্তু নয়। কিছু সাম্প্রতিক জরিপ ও মাঠের বাস্তবতাও বলছে, অনুকূল পরিবেশ পেলে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ, বিশেষত যারা ঘোরতর জামায়াত বিরোধী, এবার প্রথমবারের মতো ধানের শীষে ভোট দিতে পারেন। এর আরেক কারণ হল আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও সামাজিক মাধ্যমে তার পক্ষে প্রচার খুব জোরালো নয়। দলটি নির্বাচনকে বৈধ মনে করে না। অনেক পর্যবেক্ষকের মতে তা প্রতিহতের ডাক দেওয়াই ছিল প্রত্যাশিত, বিশেষত গত 13 নভেম্বরের লকডাউনের সাফল্যের পর। কিন্তু সে পথে দলটি যায়নি। ফলে তৃণমূল নিজেদের মতো করে ভাবার সুযোগ পাচ্ছে। সর্বোপরি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদলের যে আকাঙ্ক্ষা জনগণের
মধ্যে তৈরি হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাও তার বাইরে নন। এ প্রেক্ষাপটে সুনামগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঠাকুরগাঁও, চাঁদপুর সহ বিভিন্ন স্থানে লীগের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার খবর এসেছে। ডেইলি স্টারের একটি ফটোকার্ডও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আক্রমণাত্মক পোস্ট ও মিমে জামায়াত বিএনপিকে টার্গেট করেছে, আর আওয়ামী লীগের টার্গেট ছিল জামায়াত। এখানেও নৌকার ভোটারদের মনোভাব ইঙ্গিতে স্পষ্ট। এটা সত্য, 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি সমর্থকদের উপর হামলা, মামলা সহ যে ভয়াবহ নির্যাতন নেমে এসেছে, তার সিংহভাগের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িত। ভুয়া মামলা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগও রয়েছে। বিভিন্ন আসনে নৌকা সমর্থকদের কাছে টানতে জামায়াত নেতাকর্মীরা অবিরাম এসব ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু এতদ সত্ত্বেও নৌকার সমর্থকরা জামায়াতের দিকে ঝুঁকছেন এমন খবর খুব একটা নেই। আসলে থাকার কথাও নয়। ঢাকাসহ দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দখল করে ইসলামী ছাত্র শিবির যে মব সহিংসতার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তার প্রধান ভুক্তভোগী বিগত সরকার সমর্থক শিক্ষক শিক্ষার্থীরাই। এতে শহর তো বটেই, অনেক গ্রামেও নৌকার সমর্থকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে রাষ্ট্র ক্ষমতা পেলে জামায়াত আরও সর্বগ্রাসী রূপ নেবে। একই সঙ্গে বিভিন্ন সমাবেশ ও আলোচনায় জামায়াত নেতাদের মুক্তিযুদ্ধ বিরোধী আক্রমণাত্মক মনোভাব দেখে স্পষ্ট হয়েছে তাদের লক্ষ্য 71-এর প্রতিশোধ, আর এর প্রধান শিকার হবেন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরাই। তবে আগেও যা বলেছি সেটি এখনও গুরুত্বপূর্ণ। বিএনপিকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন যদি মোটামুটি সুষ্ঠু হয়, কিন্তু নৌকা সমর্থকদের বাইরে রেখে হয়, তবে বিএনপিকে জামায়াতের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সবচেয়ে বড় কথা, জামায়াত যদি উল্লেখযোগ্য আসন নিয়ে বিরোধী দলে যায়, তাহলেও বিএনপির রাজনীতি বড় সংকটে পড়বে। কারণ রক্ষণশীল ভোটারদের কাছে তখন একমাত্র বিকল্প হয়ে দাঁড়াবে জামায়াত ও তার জোট। বিএনপি কি যেচে বিপদে ডেকে আনবে, নাকি রক্ষণশীলদের নেতৃত্বে আগের মতো নিজের হাতে রেখে উদারপন্থীদের কাছেও গ্রহণযোগ্যতা বাড়াবে, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।